আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের পর্বে আমরা ফার্মি-ডিরাক বন্টন সূত্র প্রতিপাদন করব, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ফার্মি-ডিরাক বন্টন সূত্র প্রতিপাদন করার পূর্বে আমরা কিছু বেসিক বিষয় সম্পর্কে জেনে নিব এবং ম্যাক্সওয়েল বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স, বোস-আইনস্টাইন এবং ফার্মি-ডিরাক এই তিনটা স্ট্যাটিস্টিক্স আমরা কখন প্রয়োগ করি সে সম্পর্কে একটু জেনে নেব, তারপর এটা শুরু করব। তো এখানে একটু লক্ষ্য করো, ম্যাক্সওয়েল বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স যেটা আমরা প্রতিপাদন করেছি পূর্বের লেকচারে, এবং বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সও আমরা প্রতিপাদন করেছি, অর্থাৎ বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন লটা প্রতিপাদন করেছিলাম। তো ম্যাক্সওয়েল বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স কোন কণার ক্ষেত্রে প্রযোজ্য, আমরা কোন পার্টিকেলের ক্ষেত্রে এই ম্যাক্সওয়েল বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে আমরা ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য এই ম্যাক্সওয়েল বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে পারি। কোয়ান্টাম যে পার্টিকেলগুলো রয়েছে তার জন্য আমরা এই ম্যাক্সওয়েল বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে পারি না, এর জন্য আমাদের প্রয়োজন হয় বোস-আইনস্টাইন এবং ফার্মি-ডিরাক এই দুইটা স্ট্যাটিস্টিক্স। তো এখানে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য প্রযোজ্য। তো ক্লাসিক্যাল পার্টিকেল বলতে তুমি কি বোঝো? ক্লাসিক্যাল পার্টিকেল হচ্ছে সেই সব কণা যাদের গতি, আচরণ এবং শক্তির হিসাব নিউটনিয়ান মেকানিক্স দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি। তো এরা কোয়ান্টাম রুলসের অধীনে থাকে না, অর্থাৎ এদের ক্ষেত্রে কোয়ান্টাম এফেক্ট খুবই ক্ষুদ্র বা উপেক্ষাযোগ্য। আর সহজ উদাহরণ দিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি ক্লাসিক্যাল পার্টিকেল হচ্ছে যেগুলোকে আমরা অবজার্ভ করতে পারি, মানে হচ্ছে দেখতে পারি। টেবল, কার, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল পার্টিকেল দিয়ে বানানো হয়, আর সেখানে আমরা ম্যাক্সওয়েল বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করি। তো এই যে ক্লাসিক্যাল পার্টিকেলটা রয়েছে, এই পার্টিকেলটা অবশ্যই আইডেন্টিক্যাল এবং ডিস্টিংগুইশেবল পার্টিকেল হতে হবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই আইডেন্টিক্যাল এবং ডিস্টিংগুইশেবল মানে কি? তো এটা বোঝার জন্য আমরা একটা সহজ উদাহরণ দিতে পারি। তুমি যদি দুইটা লাল মার্বেল নাও, যদি মার্বেল দুটোতে নম্বর দেয়া থাকে তখন তুমি বলতে পারো যে কোনটা কোন নাম্বার। মনে করো এটা একটা মার্বেল, এটা আর একটা মার্বেল, আমি নম্বর দিয়ে, মানে দুইটাই সেম সাইজ, দুইটাই লাল কালার, তাহলে তুমি যদি এখানে আমি বলে দিই এটা হচ্ছে 1 নাম্বার মার্বেল, এটা হচ্ছে 2 নাম্বার মার্বেল, তখন তুমি চিনতে পারবে এটা আলাদাভাবে যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। কিন্তু যখন তোমাকে আমি বলে দিব যে দুইটাই লাল মার্বেল, দুইটার সাইজ সব কিছুই সেম, কিন্তু কোনো লেভেল করা নাই, 1 2 3 মার্কিং করা নাই, সেক্ষেত্রে তুমি চিনতে পারবে না। যদি আমি অদল বদল করে দিই কোনটা কোন মার্বেল ছিল, মনে করে এটা প্রথমে রাখলাম, এটা দ্বিতীয়তে রাখলাম, পরে আবার যদি আমি চেঞ্জ করে দিই তখন তুমি বলতে পারবে না যে কোনটা কোন জায়গায় ছিল, কারণ দুইটাই সেম। তো সেক্ষেত্রে আইডেন্টিক্যাল মানে হচ্ছে সব দিক থেকে একরকম, মানে চেনা যায় না কোনটা কি। আর ডিস্টিংগুইশেবল মানে হচ্ছে যখন তুমি লেভেল করে দিবে যে এটা 1 নাম্বার 2 নাম্বার, তুমি চিনতে পারবে, সেটাকে বলা হয় ডিস্টিংগুইশেবল। আর দুইটাই যদি সেম হয়, সেম জিনিস হয়, তুমি যদি লেভেল করে না দাও, বলে না দাও যে কোনটা কত নাম্বার, তাহলে তুমি চিনতে পারবে না, এটাকে বলা হয় ইনডিস্টিংগুইশেবল। তো সব আইডেন্টিক্যাল পার্টিকেলেই ডিস্টিংগুইশেবল হয় না, ইনডিস্টিংগুইশেবলও হয়। তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রনের উদাহরণটা দিতে পারি। যদি আমরা দুইটা ইলেকট্রন নিই এবং এই দুইটা ইলেকট্রনের চার্জ, স্পিন সব কিছু একই রকম হয়, তাদের মধ্যে কি পার্থক্য করা যাবে? তাদের মধ্যে কোনো পার্থক্য করার উপায় থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা ওইটাকে বলতে পারবো আইডেন্টিক্যাল কিন্তু ইনডিস্টিংগুইশেবল, মানে তাকে লেবেল করা যায় না যে কোনটা কি। দুইটা পার্টিকেলই সেম থাকে, ইলেকট্রন সেম থাকে, সেক্ষেত্রে ওইটাকে বলতে পারি ইনডিস্টিংগুইশেবল। তো ক্লাসিক্যাল সিস্টেমগুলোর ক্ষেত্রে আমরা ধরে নিলাম এটা একটা বস্তু বা একটা সিস্টেমও ধরতে পারি এবং তার মধ্যে অসংখ্য পার্টিকেল থাকবে, এবং আমি বলে দিলাম এটা হচ্ছে এ পার্টিকেল, এটা বি পার্টিকেল, এটা সি পার্টিকেল, এটা ডি পার্টিকেল। তখন আমরা যদি এটাকে এখানেও নিয়ে আসি তখন আমরা এই এ পার্টিকেলটাকে চিনতে পারবো যে এটা এ পার্টিকেল অথবা বি পার্টিকেল, সি পার্টিকেল। তো এই ধরনের পার্টিকেল যেগুলোকে আমরা চিনতে পারি বা ডিস্টিংগুইশেবল, এই পার্টিকেলগুলোই মূলত ম্যাক্সওয়েল বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স ফলো করে। আর যে পার্টিকেলগুলো রয়েছে মনে করো কোয়ান্টাম লেভেলে রয়েছে, তো কোয়ান্টাম বলতে কী বোঝায়? সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল যেগুলোকে আমরা লেভেল করতে পারি না, এই ক্ষুদ্র পার্টিকেলকে দেখলে বোঝা যাবে যে সবগুলো সেম রকম, একই রকম, মানে হচ্ছে ইনডিস্টিংগুইশেবল এবং আইডেন্টিক্যাল। তুমি চিনতে পারবে না হঠাৎ করে একটা আরেক জায়গায় চলে গেলে, মানে একটা আরেকটার মতো সেম, তো তুমি কিভাবে চিনবে? তো সেই ক্ষেত্রে এই পার্টিকেলগুলোকে বলা হয় হচ্ছে ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল এবং আইডেন্টিক্যাল। আর এই ইনডিস্টিংগুইশেবল পার্টিকেলগুলো বোস-আইনস্টাইন এবং ফার্মি-ডিরাক এই দুইটা স্ট্যাটিস্টিক্স মেনে চলে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ম্যাক্সওয়েল বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স হচ্ছে ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে প্রযোজ্য, আর বোস-আইনস্টাইন এবং ফার্মি-ডিরাক হচ্ছে কোয়ান্টাম পার্টিকেলের জন্য প্রযোজ্য। তো এবার লক্ষ্য করো কখন আমরা বোস-আইনস্টাইন ব্যবহার করব আর কখন ফার্মি-ডিরাক ব্যবহার করব কোয়ান্টাম পার্টিকেলের জন্য।
আমরা গত ক্লাসে বোস আইনস্টাইন সম্পর্কে জেনেছিলাম। তো সেখানে আমরা দেখছি যে বোস আইনস্টাইনের ক্ষেত্রে বা বোস গ্যাসের ক্ষেত্রে তাদের স্পিন সংখ্যা ইন্টিগ্রাল হয়। ইন্টিগ্রাল মানে হচ্ছে পূর্ণ সংখ্যক হয়, 0 1 2 3 এই ধরনের স্পিনযুক্ত যে কণাগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা বোস আইনস্টাইন প্রয়োগ করতে পারি। আর ফার্মি ডিরাকের ক্ষেত্রে স্পিন সংখ্যা হয় হাফ ইন্টিগ্রাল, মানে হচ্ছে হাফ, 3/2, 5/2, মানে ভগ্নাংশ আকারে হয়, এরকম হয়। আর এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ফোটন কণা, আর এক্ষেত্রে ইলেকট্রন। মূলত বোসন কণাগুলোকে আমরা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে ডিস্ট্রিবিউট করি। আর ফার্মিয়ন যে কণাগুলো থাকে ফার্মিয়ন, সেগুলোকে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এরা হচ্ছে পাউলির যে এক্সক্লুশন প্রিন্সিপাল রয়েছে এটা মেনে চলে না। আর এই ফার্মিয়ন বা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে ফার্মিয়নরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে। এর মানে কি? এর মানে আমরা দেখছি যে বোস আইনস্টাইনের ক্ষেত্রে যদি আমরা স্টেট সংখ্যা ধরি তো একই স্টেটে অসংখ্য কণা থাকতে পারে। একটা স্টেটের মধ্যে একত্রে জড়ো হয়ে অসংখ্য কণা থাকে বা বোসন কণা থাকতে পারে। কিন্তু ফার্মিয়নের বেলায় বা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সের বেলায় একটা স্টেটের মধ্যে শুধুমাত্র একটাই প্রবেশ করতে পারবে। এটা একটা প্রবেশ করার পর দ্বিতীয় যে যদি আরও কণা থাকে সেটা অন্য আরেকটা স্টেটে প্রবেশ করবে, এটার মধ্যে প্রবেশ করতে পারবে না। তো এ থেকে আমরা বুঝলাম যে ফার্মি ডিরাক এবং বোস আইনস্টাইনের মধ্যে পার্থক্য কি? এরা পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে না, মানে হচ্ছে একই স্টেটে অসংখ্য কণা থাকতে পারে একসাথে। আর ফার্মি ডিরাকের ক্ষেত্রে একই স্টেটে একটার বেশি কণা থাকতে পারে না। তো এবার আমরা ফার্মি ডিরাক যে ডিস্ট্রিবিউশন লটা সেটা নির্ণয় করব। তো সেটা নির্ণয় করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। তো সেই সম্পর্কে এখন আমরা একটু জানব। ধরো আমরা একটা সিস্টেমের মধ্যে 5টা স্টেট নিলাম, 1 2 3 4 5টা স্টেট। তাহলে এটা হচ্ছে স্টেট নাম্বার 1, স্টেট নাম্বার 2, 3, 4, 5। হ্যাঁ, তো সেক্ষেত্রে স্টেট সংখ্যা মানে হচ্ছে জি এর মান। তো জি ইজ ইকুয়াল টু কত? 5। এবার আমরা কণা নিলাম 3টা, এ বি সি। এবার এই 3টা কণা এই স্টেটের মধ্যে যাবে, সবগুলা স্টেটের মধ্যে একটা একটা করে যাবে, মানে হচ্ছে এ বি সি 3টাই একটা স্টেটের ভিতরে যাইতে পারবে না। এটাই হচ্ছে ফার্মি ডিরাকের রুলস, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল যেহেতু মেনে চলে। যদি এটার ভিতরে যায় তাহলে এটার ভিতর অন্য আর কোনো কণা আসতে পারবে না, এটা ফিক্সড হয়ে গেছে। এটা ছাড়া বাকি যে স্টেটগুলো থাকবে সেখানে বি অথবা সি যে কোনো একটা ঘরে ঢুকবে। বি যদি এখানে ঢুকে, আমরা ধরে নিলাম এখানে ঢুকলো, তাহলে এটাও ফিক্সড হয়ে গেছে, এখানে সি এসে এই দুইটার মধ্যে সি এসে ঢুকতে পারবে না। বাকি যে খালি ঘরগুলো থাকবে সেখানে সি গিয়ে বসতে পারবে। তো তার ইচ্ছা মতো 3-এও যেতে পারে, 4-ও যেতে পারে, 5-এও যেতে পারে। তো ধরে নিলাম যে সিটা গেল 4-এর মধ্যে, তো খালি ঘর থাকলো কত? 3 এবং 5। তো এবার লক্ষ্য করো, প্রথম ক্ষেত্রে যখন এ প্রবেশ করেছিল তো সেক্ষেত্রে 5টা ঘরেই খালি ছিল। তখন আমরা বলতে পারি যে সবগুলা ঘরেই খালি, মানে জি হচ্ছে 5, সবগুলা ঘর খালি, তার ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় বসতে পারে। তো সেই ক্ষেত্রে জি ইজ ইকুয়াল টু 5 মানে হচ্ছে সম্পূর্ণ জি আমরা নিতে পারি। এবার যখন এটা পূর্ণ হয়ে গেছে তার মানে বাকি আরও 4টা ঘর থাকে, মানে 5 থেকে 1 বিয়োগ দিতে হবে। এখন এই পুরোটা তো জি, এই জি থেকে 1 বিয়োগ দিলেই তো আমরা 4টা ঘর পাবো। সেক্ষেত্রে জি ইজ ইকুয়াল টু কত থাকবে? 4। এবার আমরা যদি এই দুটা তো ফিক্সড হয়ে গেছে, তো পরবর্তী ঘরটা যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে জি এর থেকে আরও 2 বাদ দিতে হবে। সেক্ষেত্রে জি ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ 3 নাম্বার ঘরটা আমরা পাবো। 3 নাম্বার ঘরে সে প্রবেশ করতে পারবে। তো এভাবে আমরা n সংখ্যক পর্যন্ত যদি শেষ ঘরটা খুঁজে বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি জি মাইনাস n মাইনাস 1, এটা হচ্ছে শেষ ঘরের মান। তো প্রথমে হচ্ছে জি, তারপর হচ্ছে জি মাইনাস 1, জি মাইনাস 2, এভাবে ডট 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 n সংখ্যকের জন্য জি মাইনাস n মাইনাস 1। তো এটাকে আমরা লিখতে পারি জি মাইনাস n মাইনাস প্লাস 1। তো এবার আমরা যদি জিআই সংখ্যক, একটা সিস্টেমের মধ্যে তো অসংখ্য সেল থাকে, আমরা যে অবস্থাটাগুলো বলতেছি এগুলো তো এক একটা সেলই। তো এবার যদি জিআই সংখ্যক সেল থাকে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই যে এখানে জিআই দিতে হবে, পরেটা হবে জিআই মাইনাস 1, জিআই মাইনাস 2, জিআই মাইনাস n মাইনাস 1, জিআই মাইনাস n প্লাস 1। আর এনআই সংখ্যক যদি কণা থাকে সেক্ষেত্রে মোট বসানোর উপায় কতটুকু সেটা যদি বের করতে চাই তাহলে আমাদের সবগুলোকে গুণ করে দিতে হবে, অর্থাৎ জিআই গুণ জিআই মাইনাস 1
GI মাইনাস 2, এভাবে GI NI GI মাইনাস NI প্লাস 1 এরকম হবে। তো এটা মূলত কি বোঝায়, এখানে NI সংখ্যক কণাকে GI সংখ্যক ঘরের মধ্যে কয়ভাবে বসানো যাবে সেটাই নির্ধারণ করে হচ্ছে GI ইন্টু GI মাইনাস 1, GI মাইনাস 2, GI মাইনাস NI প্লাস 1। এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি যে GI ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই GI মাইনাস NI ফ্যাক্টোরিয়াল। যেহেতু প্রত্যেকটা ঘরে একটা একটা করে কণা বসবে, মানে হচ্ছে নির্ধারণ করা আছে যে একটার বেশি কণা বসতে পারবে না, সেই ক্ষেত্রে এটার সাথে NI ফ্যাক্টোরিয়াল গুণ করে দিতে হবে এটার সাথে। তাহলে আলটিমেটলি আমরা কতভাবে ওই ঘরের মধ্যে কণা বসতে পারে সেটা বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করি, GI ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই NI ফ্যাক্টোরিয়াল ইন্টু GI মাইনাস NI ফ্যাক্টোরিয়াল। তো এবার আমরা আমাদের উত্তরটা লক্ষ্য করি যে ফার্মি-ডিরাক বন্টন সূত্র নির্ণয় করতে আমরা একটি বাক্স কল্পনা করি যেটি GI সংখ্যক ভাগে বা সেল বা অবস্থাতে বিভক্ত। ধরা যাক NI সংখ্যক অবিচ্ছিন্ন বা ইনডিস্টিংগুইশেবল কণাকে এই বিভক্ত অংশগুলোতে বন্টন করতে হবে। তো ফার্মি-ডিরাক পরিসংখ্যানে একটি সেলে একটির বেশি কণা থাকতে পারে না, তাই GI সংখ্যক অবস্থায় NI সংখ্যক অপার্থক্যযোগ্য কণাকে বসানোর উপায় সংখ্যা হচ্ছে GI ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই NI ফ্যাক্টোরিয়াল ইন্টু GI মাইনাস NI ফ্যাক্টোরিয়াল। এবার এখানে একটু লক্ষ্য করো, তো ধরো যে আমাদের কাছে 3টা কোয়ান্টাম স্তর আছে। তো প্রথম স্তরের জন্য I ইজ ইকুয়াল টু কী হবে 1, মানে যখন I ইজ ইকুয়াল টু 1 হবে তখন এই GI কী হয়ে যাবে G1 আর NI কী হয়ে যাবে N1। যদি I ইজ ইকুয়াল টু 2 হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো G2, মানে কোয়ান্টাম অবস্থাটাকে বলতে পারবো G2 আর সংখ্যা পার্টিকেলের সংখ্যা N2। আর I ইজ ইকুয়াল টু 3 হলে সেক্ষেত্রে G3 N3। তো এবার আমরা যে সূত্রটা ব্যবহার করি GI ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই NI ফ্যাক্টোরিয়াল GI মাইনাস NI ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটা শুধু একটি স্তরের জন্য আমরা পাই, কিন্তু বাস্তবে আমরা একটা স্তর না সকল স্তরের মোট বিন্যাস খুঁজতেছি। তো যেহেতু এক একটি স্তরের সাজানোর সংখ্যা একে অপরের উপর নির্ভর করে না, মানে স্বাধীন, তাই আমরা মোট উপায় খুঁজে পাবো। সেক্ষেত্রে কি হবে G1, এটা 1 হবে N1 ফ্যাক্টোরিয়াল G1 মাইনাস N1 ফ্যাক্টোরিয়াল গুণ করতে হবে G2 ডিভাইডেড বাই N2 ফ্যাক্টোরিয়াল G2 মাইনাস N2 ফ্যাক্টোরিয়াল। এভাবে n সংখ্যক পর্যন্ত যদি যাই তো সেই ক্ষেত্রে আমরা যদি লিখি তো এভাবে লিখতে পারি, এই যে এই সূত্রটার সাথে শুধুমাত্র একটা প্রোডাক্ট নোটেশন নিয়ে আসতে হবে। এটাকে বলা হয় পাই, কিন্তু এটা হচ্ছে প্রোডাক্ট নোটেশন। যখন গুণ আকারে থাকে অসংখ্য কণা সেক্ষেত্রে একটাভাবে আমরা লিখতে পারি। তো সেই ক্ষেত্রে I ইজ ইকুয়াল টু 1, মানে 1 2 3 4 5, মানে 1 থেকে শুরু হবে আর কি, 1 থেকে n সংখ্যক পর্যন্ত বা k সেল পর্যন্ত যেতে পারবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে প্রাপ্ত শক্তি অবস্থাগুলোতে n সংখ্যক কণার শনাক্তযোগ্য ভিন্ন ভিন্ন মোট সংখ্যা হবে, যাকে আমরা W দ্বারা প্রকাশ করি। W ইজ ইকুয়াল টু হবে এখানে পাই নোটেশন, মানে হচ্ছে প্রোডাক্ট নোটেশন I GI ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই NI ফ্যাক্টোরিয়াল GI মাইনাস NI ফ্যাক্টোরিয়াল। শুধুমাত্র এটার সাথে একটু প্রোডাক্ট নোটেশনটা দিয়ে দিব। এবার গণনার সুবিধার জন্য আমরা উভয় পক্ষে লগারিদম বা লন নিব। ln W is equal to ln product notation GI factorial divided by NI factorial GI minus NI factorial। তো এখানে আমরা লন বা লগারিদম কেন নিলাম, কারণ হচ্ছে অনেক বড় ফ্যাক্টোরিয়াল সংখ্যা সহজে হিসাব করা যায় এই উভয় পক্ষে লন নিলে, এবং স্টার্লিং সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি খুব সহজে। তো এবার এখানে একটু লক্ষ্য করো, আমরা একটা সূত্র জানি যেটা হচ্ছে লন AB, এরকম যদি থাকে তখন আমরা লিখতে পারি লন A প্লাস লন B। হ্যাঁ, মানে গুণ আকারে থাকলে আমরা এটার মধ্যেও লন দিব, এটার মধ্যেও লন দিব এবং দুইটা যোগ করে দিব। এবার এরকম যদি থাকে লন AB ডিভাইডেড বাই C, মানে ভাগ আকারে আরেকটা মান থাকে, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি লন A প্লাস লন B। এটা হচ্ছে গুণের জন্য, এ হচ্ছে উপরে আছে মানে গুণ আকারে আছে, B উপরে আছে গুণ আকারে আছে, কিন্তু Cটা হচ্ছে ভাগ আকারে আছে। সেক্ষেত্রে এই ভাগটার ক্ষেত্রে লন দিলে এটা মাইনাস হয়ে যায়,
ভাগ থাকলে মাইনাস, গুণ থাকলে প্লাস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যদি খেয়াল করি এই পুরোটার ক্ষেত্রে এটা উপরে আছে আর এটা ভাগাকার আছে, এটা ভাগাকার আছে। যখন এটা লনের সাথে লিখবো তখন মাইনাস লিখবো, এবং এটাও যখন লনের সাথে লিখবো মাইনাস লিখবো। আর গুণ থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। যেহেতু এখানে প্রোডাক্ট আকারে পুরাটা গুণ আকারে আছে, তো এটা যোগ হয়ে যাবে, মানে সামেশন হয়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারি সামেশন আই, মানে এই প্রোডাক্ট নোটেশনটা সামেশন হয়ে গেল। এবং লনটা যদি এই জি আই ফ্যাক্টোরিয়ালের সাথে দিই তখন লেখা যায় লন জি আই ফ্যাক্টোরিয়াল। আর এন আই ফ্যাক্টোরিয়ালের সাথে যখন লন দিব তখন যেহেতু এটা নিচে আছে আমার ভাগাকার আছে, এখানে মাইনাস দিতে হবে, মাইনাস লন এন আই ফ্যাক্টোরিয়াল। আবার সেমভাবে এটার মধ্যেও লন দিলে এটাও তো নিচে ভাগাকার আছে, তো এটাও মাইনাস লন জি আই মাইনাস এন আই ফ্যাক্টোরিয়াল। এবার আমরা এখানে স্টার্লিংয়ের সূত্র ব্যবহার করব। হ্যাঁ, তো স্টার্লিংয়ের সূত্র কি এবং কেন ব্যবহার করা হয় খেয়াল করো। স্টার্লিংয়ের সূত্রটা হচ্ছে এরকম, যদি থাকে লন এন ফ্যাক্টোরিয়াল তাহলে এটাকে লেখা যায় এন লন এন মাইনাস এন। হ্যাঁ, এরকমভাবে এটাকে বলে স্টার্লিংয়ের সূত্র। তো এটা কেন ব্যবহার করা হয়, যখন হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মানটা অনেক বেশি বড় হয়ে যায় এবং সেটা সমাধান করা খুবই জটিল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা স্টার্লিংয়ের সূত্র ব্যবহার করি। যেমন ধরো এখানে যদি আমি বলি 5 ফ্যাক্টোরিয়াল, তো এটাকে আমরা লিখতে পারি মানে ফ্যাক্টোরিয়াল তুলে দিয়ে 5 × 4 × 3 × 2 × 1, তাহলে ফ্যাক্টোরিয়াল উঠে যাবে। বা 6 ফ্যাক্টোরিয়াল থাকলে 6 থেকে শুরু করে 1 পর্যন্ত যেতে হবে। 7 ফ্যাক্টোরিয়াল থাকলে 7 থেকে শুরু করে আবার 1 পর্যন্ত যেতে হবে। এখন যদি একটা বড় মান থাকে ধরো 100 ফ্যাক্টোরিয়াল, তো সেই ক্ষেত্রে এই ফ্যাক্টোরিয়াল তুলতে গেলে আমাদের কি করতে হবে, 100 গুণ 99 গুণ 98 গুণ তারপর 97 এভাবে যেতে থাকতে হবে 1 পর্যন্ত। তো এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি জটিল হয়ে গেছে। যদি বড় ফ্যাক্টোরিয়ালের মান থাকে তখন এটা বের করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, এবং এটা বের করা আরেকটু বড় সংখ্যা থাকলে আর বের করাও প্রায় অসম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই স্টার্লিংয়ের সূত্র ব্যবহার করি তাহলে আমরা খুব সহজেই এই ফ্যাক্টোরিয়ালের মানটা বের করে ফেলতে পারি, প্রায় অ্যাপ্রক্সিমেট মানটা আমরা পাই। তো সেক্ষেত্রে আমরা যদি এই এনের মান 100 না, এখানে যদি আমরা 100 দেই এখানে লন এন, সূত্রটা আবার লিখি এন লন এন মাইনাস এন, এটা তো এখানে 100 না, তো এখানে আমি যদি 100 দিই লন আবার 100 মাইনাস 100, তখন আমরা যে মানটা পাবো এই 100 ফ্যাক্টোরিয়ালের প্রায় কাছাকাছি একটা মান পেয়ে যাব। তো খুব ইজিলি এটা বের করা যায়। তো সেক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব। কোথায় ব্যবহার করব, এই যে এখানে লন জি আই ফ্যাক্টোরিয়াল লন এন আই ফ্যাক্টোরিয়াল লন জি আই মাইনাস এন আই ফ্যাক্টোরিয়াল। যখন লন জি আই ফ্যাক্টোরিয়ালকে আমরা স্টার্লিং সূত্র দিয়ে বিস্তারটা করব, তো সেক্ষেত্রে এখানে কি হবে, এটাকে এন ধরতে হবে, তাহলে জি আই মানে এন লন এন মাইনাস এন, তো এটা হবে। যখন আমরা এই অংশটা লন এন আই ফ্যাক্টোরিয়ালকে বিস্তৃতি করব, লন এন আই ফ্যাক্টোরিয়াল মানে স্টার্লিংয়ের সূত্র প্রয়োগ করব, তো সেক্ষেত্রে এখানে পাওয়া যাবে এন আই লন এন আই মাইনাস এন আই। হ্যাঁ, আবার যদি আমরা এই যে লন জি আই মাইনাস এন আই ফ্যাক্টোরিয়ালকে স্টার্লিং সূত্র ব্যবহার করি, সেক্ষেত্রে পাওয়া যাবে জি আই মাইনাস এন আই ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হবে জি আই মাইনাস এন আই লন জি আই মাইনাস এন আই, তারপর হচ্ছে মাইনাস জি আই মাইনাস এন আই, এরকম হবে। তো এই পুরো মানগুলো আমরা কি করব, এখানে বসাবো। লন জি আই ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে এটা লিখব, লন এন আই ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে এটা লিখব, এবং লন জি আই মাইনাস এন আই এর পরিবর্তে এই অংশটুকু লিখব। তো এখানে লক্ষ্য করো স্টার্লিংয়ের সূত্র ব্যবহার করে পাই। তো এখানে আমরা কি পাই, লন জি আইয়ের পরিবর্তে জি আই লন জি আই মাইনাস জি আই মাইনাস, তারপর হচ্ছে লন এন আই ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে পাই এন আই লন এন আই। এখানে কেন প্লাস দিলাম, কারণ হচ্ছে এখানে মাইনাস আছে। হ্যাঁ, তো এই মাইনাস আর স্টার্লিংয়ের সূত্রের এই মাইনাস, তখন মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। সেজন্য আমরা এখানে প্লাস এন আই লিখছি। তারপর আবার মাইনাস জি আই মাইনাস এন আই লন জি আই মাইনাস এন আই, তারপর আবার এখানে প্লাস কেন দিলাম, কারণ হচ্ছে এই যে এখানে এই মাইনাস আর স্টার্লিংয়ের সূত্রের মধ্যে আমরা এই যে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস জি আই মাইনাস এন আই। তো এই যে প্লাস জি আই মাইনাস এন আই। এবার দেখা যায় যে জি আই এবং জি আই কাটা যায়, এন আই এবং এন আই প্লাস এন আই মাইনাস এন আই কাটা যায়। তো সেক্ষেত্রে আমরা আলটিমেটলি মানটা পাই হচ্ছে সামেশন আই জি আই লন জি আই মাইনাস এন আই লন এন আই, তারপর হচ্ছে মাইনাস জি আই মাইনাস এন আই লন জি আই মাইনাস এন আই।
তো এবার এখানে লক্ষ্য করো, এখন জিআই অপরিবর্তনশীল কিন্তু এনআই অবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল। এটার মানে কি? মানে হচ্ছে এরকম যে আমরা যদি একটা উদাহরণের সাহায্যে আমি বলি যে 4টা স্টেট নিলাম, হ্যাঁ, এই 4টা স্টেটের মধ্যে কণাগুলো প্রবেশ করবে। তো এই স্টেট মানে হচ্ছে জি। তো এই 4টা স্টেটের তো পরিবর্তন হবে না, কণাগুলো এক এক সময় এক একটা স্টেটের মধ্যে প্রবেশ করবে। জি এর মান তো 4ই থাকবে। এবার কণার মান ধরো আমি এখানে বললাম যে এখানে 2টা কণা আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, হ্যাঁ। এবার প্রথমে যদি কণাটা এখানে প্রবেশ করে এবং বি এখানে প্রবেশ করে, বাকি 2টা খালি থাকবে। অথবা এই এ কণাটা তো এখানেও ঢুকতে পারতো, মানে একটাই ঢুকবে কিন্তু একবার এক একটা এর মধ্যে ঢুকতে পারবে তাদের ইচ্ছা মতো। যদি কণাটা এখানে থাকে এবং এই বিটা এখানে ঢুকে, তাহলে একটা সজ্জায় আমরা সজ্জিত করতে পারি। অথবা কণাটা যদি এখানে ঢুকে আর এই বি কণাটা যদি এখানে ঢুকে, তখন আরেকটা সজ্জা পাওয়া যায়, 2 নাম্বার সজ্জা। তারপর আবার যদি এখানে এটা ঢুকে এখানে বি ঢুকে, তো তাহলে আরেকটা সজ্জা, 3টা সজ্জা পাওয়া যায়। সেমভাবে আমরা যদি বলি যে এখানে এ ঢুকলো আর এখানে বি ঢুকলো, তাহলে 4 নাম্বার আরেকটা সজ্জা, নতুন সজ্জা পাওয়া গেল। অথবা এখানে এ এখানে বি, তাহলে আরেকটা সজ্জা পাওয়া গেল, 5 নাম্বার সজ্জা। তো এরকমভাবে 6ভাবে সাজানো যায়। এই 2টা কণাকে 4টা স্টেটের মধ্যে বা অবস্থার মধ্যে 6ভাবে সাজানো যায়। তাহলে কণাগুলো এক এক সময় এক একটা স্টেটের মধ্যে যেতে পারে, কিন্তু স্টেট সংখ্যা কিন্তু 4টাই সেম থাকে। এজন্য এখানে বলা হয়েছে যে এখন জিআই অপরিবর্তনশীল কিন্তু এনআই হচ্ছে অবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল। তো এজন্য আমরা এই যে এই ডেল্টা লন ডব্লিউ বের করব। ডেল্টা লন ডব্লিউ, এই ডেল্টা লন ডব্লিউ মানে হচ্ছে এখানে আমরা ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করতে গেলে যেখানে জিআই থাকবে সেটা তো অপরিবর্তনশীল মানে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তার মান 0 আসে। তাহলে ডিফারেন্সিয়েটটা কোথায় হবে? যেখানে এনআই আছে সেখানে হবে। তো এখানে হবে, এখানে এনআই আছে এখানে হবে। তো এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তো সেক্ষেত্রে কি পাওয়া যায়? সামেশন আই মাইনাস লন এনআই প্লাস লন জিআই মাইনাস এনআই ডেল্টা এনআই। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আসলো? হ্যাঁ, এটাকে আমরা কিভাবে নিয়ে আসলাম এই অংশটুকু থেকে? এই অংশটুকু কিভাবে আসলো এটা আমি আলাদা একটা রাফের মধ্যে করে দেখাই, কারণ এখানে করতে গেলে আনসারটা অনেক বেশি বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি একটু রাফের দেখায় দিই যে কীভাবে এটা বের করলাম। খেয়াল করো, এখানে এই জায়গায় আমরা কি করলাম, এটা তো কনস্ট্যান্ট, এটার তো পরিবর্তন হবে না। এখানে এটাকে ইউ ধরতে হবে আর এটাকে ভি ধরতে হবে, মানে ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করি, ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ করতে হবে প্লাস ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ। যদি আমরা এইখানে এন আইকে স্থির রাখি তো এটা তো মাইনাস, এই যে মাইনাস, তো ব্র্যাকেট দিয়ে করি, তো এন আইকে স্থির রাখলাম, তাহলে লন এন আই, আমরা জানি লন এক্স যদি থাকে তাহলে এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/x। তো সেক্ষেত্রে লন এন আই এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েট কী হবে? 1/ni, হ্যাঁ। আর কার সাপেক্ষে করতেছি? এনআই এর সাপেক্ষে, এই জন্য এখানে ডেল্টা এনআই দিতে হবে। তো এখানে ডেল্টা এনআই দিলাম। তারপর সূত্রের প্লাস, তো সূত্রের প্লাস দিলাম। তারপর কাকে স্থির রাখতে হবে? এই লন এনআইকে স্থির রাখবো, এনআইকে ডিফারেন্সিয়েট করব। তাহলে লন এনআইকে স্থির রাখলাম আর এই এনআইকে ডিফারেন্সিয়েট করলে হবে, এনআইকে এনআই এর সাপেক্ষে করলে 1 হয়, কার সাপেক্ষে করতেছি? এনআই এর সাপেক্ষে, জন্য এখানে ডেল্টা এনআই দিতে হবে। তো দিলাম। তো এটা গেল প্রথমটার ক্ষেত্রে, এই যে এই অংশটুকুর ক্ষেত্রে। এবার আমরা কি করব? পরের অংশটুকু সেমভাবে ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তো পরের অংশটুকু যদি ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করি তো এখানে মাইনাস, আবার আমরা কি করব? এখানে জিআই মাইনাস এনআইকে স্থির রাখবো। তাহলে জিআই মাইনাস এনআইকে স্থির রাখলাম এবং এই লন জিআই মাইনাস এনআইকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এই যে লন এক্স সমান 1/x এই ফর্মুলার মাধ্যমে জিআই মাইনাস 1/GI মাইনাস এনআই হবে। কিন্তু এই পুরাটা তো আর এক মান না, এখানে একটা কনস্ট্যান্ট মানও আছে। তো সেক্ষেত্রে ভিতরের মানটাকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। তো এনআইকে এনআই এর সাপেক্ষে করলে 1 হয়, কার সাপেক্ষে করতেছি? এনআই এর সাপেক্ষে, এই জন্য এখানে ডেল্টা এনআই আনতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস ডেল্টা এনআই আনতে হবে। তো আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। এবার আমরা কি করব? কাকে স্থির রাখবো? এই জিআই মাইনাস এনআইকে স্থির রাখছিলাম না, এবার এই অংশটুকুকে স্থির রাখবো প্লাস দিয়ে, প্লাস লন জিআই মাইনাস এনআই এটাকে স্থির রাখবো। তো কাকে ডিফারেন্সিয়েট করবো? এই জিআই মাইনাস এনআইকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে কি হবে? এই জিআই তো কনস্ট্যান্ট, তাহলে এনআইকে ডিফারেন্সিয়েট করলে এনআই এর সাপেক্ষে 1 হবে, কার সাপেক্ষে করতেছি? এনআই এর সাপেক্ষে, এই জন্য ডেল্টা এনআই আনতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস ডেল্টা এনআই আনতে হবে। আশা করি এটুকু বুঝতে পারছি। এখন এটাকে একটু সমাধান করব, তাহলে আমরা আমাদের উত্তরের মধ্যে যে আনসারটা লিখছি ওইটা পাবো।
তো এখানে মাইনাস ই এনআই কাটা যাবে, তো মাইনাস এটা তো প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ডেল্টা এনআই আমরা ব্র্যাকেট তুলে দিব। তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ই লন এনআই ডেল্টা এনআই হলো। তারপর হচ্ছে মাইনাস এই অংশটুকুর ক্ষেত্রে এটা আর এটা সেম, এটা কাটা যাবে, তো থাকবে কি মাইনাসে মাইনাসে প্লাস ডেল্টা এনআই থাকলো। আবার এখানে খেয়াল করলে দেখব যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লন GI মাইনাস NI ডেল্টা NI এটা থাকবে। তো এই প্লাস ডেল্টা NI মাইনাস ডেল্টা NI কাটা যাবে, তো এখানে পাওয়া যাবে I মাইনাস এই ডেল্টা NI যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে লন NI প্লাস লন GI মাইনাস NI ডেল্টা NI। হ্যাঁ, এটা থাকবে। তো এই অংশটুকুই আমরা সরাসরি আমাদের উত্তরের মধ্যে লিখে নিছি, এই যে মাইনাস লন NI প্লাস লন GI মাইনাস NI ডেল্টা NI। এবার এখানে একটু লক্ষ্য করো, আমরা তো এই মানটা পাইলাম না, এবার মাইনাসটা যদি কমন নিই, তো মাইনাস কমন নিলাম, তাহলে সামেশন I এটা প্লাসের হয়ে যাবে, এটা মাইনাসের হয়ে যাবে, তাহলে লন NI মাইনাস লন GI মাইনাস NI ডেল্টা NI এরকম হবে। এবার আমি যদি শুধু একটা লন নেই, তো সেক্ষেত্রে কি লেখা যায়? আমরা ওই সময় পড়ছিলাম যে লন A ভাগ B সমান কি লেখা যায়? লন A মাইনাস লন B, মানে হচ্ছে ভাগ আকারে থাকলে নিচেরটার ক্ষেত্রে মাইনাস বসে, উপরেরটার ক্ষেত্রে প্লাস বসাতে হয়। তো এখানে আমরা যদি এই মানটা থাকলে আমরা কিভাবে লিখতে পারি? এটা লিখতে পারি লন A বাই B। তো সেমভাবে এই যে এই অংশটুকুকে যদি আমরা এই অংশটুকু হিসাব করি বা ধরি, তাহলে লন A মাইনাস লন B, তাহলে কি হবে? লন A বাই B। তো সামেশন I লন A বাই B, মানে হচ্ছে NI আর B হচ্ছে এই পুরো মানটুকু, তাহলে NI ডিভাইডেড বাই GI মাইনাস NI, আর এটা হচ্ছে ডেল্টা NI। তো এই অংশটুকু আমরা পরবর্তী লাইনে লিখব, তো মাঝখানের একটা লাইন স্কিপ করব। তাহলে এখানে কি লিখতে পারি? মাইনাস কমন নিব, সামেশন I, আর এখানে লেখা যায় লন NI ডিভাইডেড বাই GI মাইনাস NI, তারপর হচ্ছে ডেল্টা NI। তো আশা করি আমরা এই দুইটা লাইন বুঝতে পারছি। এবার আমরা যখন এই অংশটুকু সমান 0 লিখব, তখন আমরা অতি সম্ভাব্য বন্টন পাব। অর্থাৎ অতি সম্ভাব্য বন্টনের শর্তই হচ্ছে ডেল্টা লন W ইজ ইকুয়াল টু 0। সেক্ষেত্রে এই লন W হয়ে যায় লন W ম্যাক্সিমাম, অর্থাৎ অতি সম্ভাব্য বন্টনের ক্ষেত্রে W ম্যাক্সিমাম লিখতে হয়। তো এই কথাটাই লিখব যে কিন্তু অতি সম্ভাব্য বন্টনের ক্ষেত্রে W ইজ ইকুয়াল টু হচ্ছে W ম্যাক্সিমাম, আর ডেল্টা লন W ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা অতি সম্ভাব্য বন্টনের ক্ষেত্রে কি লিখতে পারি? এই লন ডেল্টা লন W ইজ ইকুয়াল টু কি 0, তার মানে এই ডেল্টা লন W এর মান কত পাইছি? এই মানটা, তার মানে এই মানটা ইজ ইকুয়াল টু কী হবে? 0। তাহলে আমরা লিখতে পারি মাইনাস সামেশন I লন NI ডিভাইডেড বাই GI মাইনাস NI ডেল্টা NI ইকুয়াল টু হচ্ছে 0। তো উভয় পক্ষে মাইনাস কমন নিলে, 0-এর সাথে মাইনাস কমন নিলে তো 0, তাহলে এই মাইনাস আর দিতে হবে না। এবার আমরা জানি যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে মোট কণার সংখ্যা কি থাকে? ধ্রুব থাকে। অর্থাৎ আমরা যদি N1 N2 N3 আলাদা আলাদা মনে করো, এই স্টেট বা এই অবস্থাটার মধ্যে, কোয়ান্টাম অবস্থার মধ্যে N1 ইলেকট্রন বা কণা ঢুকলো, এখানে N2, এখানে N3 পরিমাণ ঢুকলো, N4, এভাবে N সংখ্যক পরিমাণ ঢুকলো, কিন্তু মোট যে কণার সংখ্যা সেটা কিন্তু ধ্রুব থাকবে। অর্থাৎ N ইজ ইকুয়াল টু মোট কণার সংখ্যা N ইজ ইকুয়াল টু N প্লাস N2 প্লাস N3 প্লাস এভাবে N সংখ্যক পর্যন্ত যেতে পারবে। অর্থাৎ যত সংখ্যক কণা রাখবো আমরা এই সিস্টেমের মধ্যে, তাদের যে সমষ্টি সেটা হচ্ছে মোট কণার সংখ্যার সমান হবে, এর বেশিও হবে না, এর কমও হবে না। তো আমরা এই পুরাটাকে কিভাবে লিখতে পারি? সামেশন I ইজ ইকুয়াল টু 1 থেকে N পর্যন্ত। তাহলে আমরা মোট কণার সংখ্যা সামেশন NI ইকুয়াল টু কী বলতে পারি? ধ্রুবক, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। শক্তি সংরক্ষণশীলতা এবং কণার সংরক্ষণশীলতা অনুসারে কণার ক্ষেত্রে মোট যে কণার সংখ্যা সেটা ধ্রুব থাকবে কণার নিত্যতা অনুসারে। আবার শক্তির ক্ষেত্রে আমরা জানি যে শক্তিকে এপসিলন NI এপসিলন I দ্বারা প্রকাশ করা হয়। সামেশন I NI এপসিলন I এটাও কি থাকবে? ধ্রুব থাকবে। মোট শক্তি যদি E ধরি, E ইজ ইকুয়াল টু হবে সামেশন NI এপসিলন I ইজ ইকুয়াল টু ধ্রুবক। তো এখানে আমরা যদি এই N এর
পরিবর্তন ঘটাই, পরিবর্তন মানে হচ্ছে এখানে ডিফারেন্সিয়েট করব ডেল্টা এন, আর যেহেতু কণার সংখ্যা ধ্রুবক থাকে আর এই ধ্রুবককে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 0 হবে। সেমভাবে এটাকেও যদি আমরা ডিফারেন্সিয়েট করি সামেশান আই ডেল্টা এন আই এপসিলন আই ইকুয়াল টু, সেটাও ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, মানে ডেল্টা ই বের করলে। এবার প্রশ্ন হতে পারে যে আমরা ডেল্টাটা এখানে ডেল্টা ই নিলাম, এখানে ডেল্টা ই অ্যাপসিলনের সাথে ডেল্টা কেন নিলাম না, এন এর সাথেই কেন নিলাম? কারণ হচ্ছে যে স্টেটটা থাকবে সেই স্টেটের শক্তির কোনো পরিবর্তন হয় না, শক্তি সেমই থাকে, শুধু কণারগুলার পরিবর্তন হয়। যেহেতু শক্তি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে এটার পরিবর্তন হবে না, শুধু এন আই কণার সংখ্যাটা পরিবর্তন হবে। আর ডেল্টা এন আই অ্যাপসিলন আই এই পুরা যে শক্তি, যে সিস্টেমটা আছে সিস্টেমের সম্পূর্ণ যে শক্তি সেটা ধ্রুবক থাকে, এবং ওইটার যে পরিবর্তন সামান্য যদি পরিবর্তন করা হয় সেক্ষেত্রে ওইটা 0 হয়ে যায়, মানে পরিবর্তন হয় না, এটাই বোঝায়। তো এই অংশটুকুই আমরা এখন লিখবো আমাদের আনসারের মধ্যে। তো এই অংশগুলোই লিখছি যে কণার নিত্যতা অনুসারে n ইজ ইকুয়াল টু সামেশন আই এন আই, মানে হচ্ছে n1 n2 n3 সবগুলো যোগ করলে যে মোট কণার সংখ্যা হবে সেটা n এর সমানই হবে, ইকুয়াল টু ধ্রুবক থাকবে, এবং ডেল্টা n ইজ ইকুয়াল টু সামেশন ডেল্টা এন আই ইজ ইকুয়াল টু 0 হবে। আবার শক্তি নিত্যতা অনুসারে E ইজ ইকুয়াল টু কী হবে, n1 এপসিলন 1 প্লাস n2 এপসিলন 2 প্লাস n3 এপসিলন 3, এভাবে আই পর্যন্ত গেলে সবগুলোর যোগ সমষ্টি আমরা যদি বের করি তাহলে সামেশন আকারে লেখা যায় সামেশন আই এন আই এপসিলন আই ইজ ইকুয়াল টু কী হবে, ধ্রুবক হবে। যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি অর্থাৎ সামান্য পরিবর্তন ঘটাই ডেল্টা ই বের করি, তো সেই ক্ষেত্রে অ্যাপসিলন আই ডেল্টা এন আই ইজ ইকুয়াল টু কী হবে, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, এখানে 0 চলে আসবে। তো এবার আমরা ল্যাগ্রাঞ্জের অনিয়ন্ত্রিত গুণক আলফা ও বিটা দিয়ে এই 3 ও 4 নং সমীকরণ গুণ করব, তারপর হচ্ছে 2 নং সমীকরণের সাথে যোগ করে দেব, মানে হচ্ছে 3 নং সমীকরণের সাথে আলফা গুণ করব এবং 4 নং সমীকরণের সাথে বিটা গুণ করব, তারপর এই 3 এবং 4 নং সমীকরণ এই 2 নং সমীকরণের সাথে যোগ করে দেব। তো এরকম যদি করি তাহলে আমরা কি পাবো এখান থেকে? এখন ল্যাগ্রাঞ্জের অনিয়ন্ত্রিত গুণক পদ্ধতি প্রয়োগের লক্ষ্যে 3 ও 4 নং সমীকরণকে যথাক্রমে আলফা ও বিটা দিয়ে গুণন করে প্রাপ্ত সমীকরণ দ্বয়কে 2 নং সমীকরণের সাথে কি করব, যোগ করে দেব। তো এখানে খেয়াল করো 2 নং সমীকরণটা সামেশান আই, 3 নং সমীকরণও সামেশান আই আছে, 4 নং সমীকরণও সামেশান আই আছে, তো আমরা সামেশান আইটা কমন নিব। তারপর এই 2 নং সমীকরণে ডেল্টা এন আই আছে, 3 নং সমীকরণও ডেল্টা এন আই আছে, এবং 4 নং সমীকরণও ডেল্টা এন আই আছে, তাহলে আমরা ডেল্টা এন আইটাও কমন নিব। তো ডেল্টা এন আইটা আমরা একটু পরে লিখি। তো এখানে যখন আমরা এই 3 এবং 4 নং সমীকরণ 2 নংয়ের সাথে যোগ করব তখন এই অংশটাকে থাকবে, তাহলে এখানে লিখতে পারি যে লন এন আই ডিভাইডেড বাই জি আই মাইনাস এন আই, কার সাথে যোগ করব, 3 এবং 4 নং। তো ডেল্টা এন আইয়ের সাথে তো আলফা গুণ করব, তাহলে ডেল্টা এন আই কমন নিয়ে নিছি, সামেশনও কমন নিয়ে নিছি, তো থাকবে শুধু আলফা, এই আলফা প্লাস যোগ করব কি 4 নং সমীকরণ, এখানেও আমরা কি করছি, বিটা গুণ করছি। ডেল্টা ই এর সাথে যদি আমরা এখানে বিটা গুণ করি আমরা কি কমন নিছি, ডেল্টা এন আই কমন নিছি, সামেশন আই কমন নিছি, তো থাকবে কি বিটা এপসিলন আই, তাহলে এখানে হবে বিটা এপসিলন আই, কমন নিছি ডেল্টা এন আই সমান কত, এখানে সমান হচ্ছে 0, ডান পক্ষটা 0, তো এখানে 0। তো এখানে ডেল্টা এন আই সমূহ হচ্ছে স্বনির্ভর চলক, তাই উপরের সমীকরণটা সিদ্ধ হবে যদি এই ব্র্যাকেটের ভিতরের মানটা সমান 0 লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখব লন এন আই ডিভাইডেড বাই জি আই মাইনাস এন আই প্লাস আলফা প্লাস বিটা এপসিলন আই ইকুয়াল টু 0। তো এখানে লিখতে পারি লন এন আই ডিভাইডেড বাই জি আই মাইনাস এন আই প্লাস আলফা প্লাস বিটা এপসিলন আই ইকুয়াল টু 0। তো এখানে আমরা এই পুরা মানটাকে যদি ওই সাইডে নিই তাহলে কি হবে, লন এন আই ডিভাইডেড বাই জি আই মাইনাস এন আই ইকুয়াল টু, এটাও মাইনাসের হয়ে যাবে এটাও মাইনাসের হয়ে যাবে, তো আমরা একটা মাইনাস কমন নিলে থাকবে আলফা প্লাস বিটা এপসিলন আই। তো এখানে আমরা উভয় পক্ষে ই নিয়ে আসবো, মানে ই নিয়ে আসলে কি হয়, এই পুরা মানটা পাওয়ারে চলে যায়, এই পুরা মানটা পাওয়ারে চলে যায়। যদি আমরা এটাকে লিখি ই টু দি পাওয়ার লন এন আই জি আই মাইনাস 1, আমরা জানি ই আর লন এরা দুজন একে অপরকে ক্যান্সেল করে দেয়, তো সেক্ষেত্রে মানটা আলটিমেটলি থাকে এন আই ডিভাইডেড বাই জি আই মাইনাস এন আই, তাহলে এন আই ডিভাইডেড বাই জি আই মাইনাস এন আই। তো এই সাইডেও তো আমরা ই নিয়ে আসছি, তাহলে এখানে কি হবে, ই টু দি পাওয়ার এই পুরো মানটা পাওয়ারে চলে যাবে মাইনাস আলফা প্লাস বিটা এপসিলন আই। তো এবার এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, বিপরীতকরণ করা মানে কি, এই জি আই মাইনাস এন আইকে উপরে তুলবো, এন আইটাকে নিচে নামাবো, তো সেক্ষেত্রে এটাও তো বিপরীতকরণ হবে। বিপরীতকরণ মানে কি, ই ইনভার্স
আলফা প্লাস বিটা এপসিলন আই। এটা কিভাবে আছে? 1 ভাগ আকারে আছে, 1 ভাগ ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন আই। আমরা জানি ইনভার্সের পরিবর্তে 1 ভাগ লেখা যায়, মানে এটা যে কথা এই আকারে বা এই ফর্মে থাকা একই কথা। তো এইটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে এটা উপরে উঠে যাবে, 1টা নিচে নামবে। সেমভাবে এটা যেহেতু উভয় সাইডে আমরা বিপরীতকরণ করব, তো এই GI মাইনাস NI উপর উঠবে, নিচে থাকবে NI। আর এটাকে বিপরীতকরণ করলে হবে এটা উপরে উঠে যাবে, 1 নিচে নামবে, মানে ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন আই এখানে থাকবে। তো এবার আমরা এই GI এর নিচেও NI আছে, এই NI এর নিচেও NI আছে, তাহলে হবে GI ডিভাইডেড বাই NI মাইনাস NI ডিভাইডেড বাই NI ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন আই। তো এখানে NI কাটা যাবে, 1 থাকবে, -1 থাকবে, -1 ওই সাইডে গেলে +1 হয়ে যাবে। তো এখানে থাকবে GI ডিভাইডেড বাই NI ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন আই +1। এবার আবার যদি আমরা বিপরীতকরণ করি, বিপরীতকরণ করা মানে হচ্ছে NIটাকে উপরে তুলবো, GIটাকে নিচে নামাবো। সেমভাবে এটার নিচে তো মনে মনে 1 আছে, তাহলে 1টা উপরে উঠবে, এই পুরো মানটা নিচে নামবে। তো সেক্ষেত্রে আমরা পাবো NI ডিভাইডেড বাই GI ইজ ইকুয়াল টু 1 ভাগ ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন আই +1। হ্যাঁ, তো এখানে GI ওই সাইডে গিয়ে গুণ হয়ে যাবে, একের সাথে GI গুণ হলে GI একে GI লিখলাম, আর এই পুরা মানটা নিচে লিখলাম, এই যে পুরা মানটা। এখানে আলফা প্লাস বিটা এপসিলন আই আমরা জানি যদি উপরে যদি যোগ আকারে থাকে, আমরা যদি আলাদা করি তো যোগ থাকলে গুণ হয়ে যায় আলাদা করার সময়, এবং যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয়ে যায়। যেহেতু এখানে যোগ আছে তাহলে আমরা লিখতে পারি এই ই টু দি পাওয়ার আলফা, এই যোগের কারণে ইনটু আবার আরেকটা এ নিয়ে এসে ই টু দি পাওয়ার বিটা এপসিলন আই, আর এই +1 এই +1। তাহলে NI ইজ ইকুয়াল টু লেখা যায় GI ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার বিটা এপসিলন আই +1। এটাই হচ্ছে এই সমীকরণকে ফার্মিয়নের জন্য ফার্মি-ডিরাক বন্টন সূত্র বলা হয়। আর এই সমীকরণটা ফার্মিয়ন সমন্বয়ে গঠিত সিস্টেমের বিভিন্ন শক্তি স্তরে কণার অতি সম্ভাব্য বন্টনও নির্দেশ করে।